দুবছর পর আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু। চলছে 4টি র্যাম্প যোগ করার সম্ভাব্যতা যাচাই। টোল প্লাজার যানজটে বিরক্ত ব্যবহারকারীরা। 3বার 80,000 ক্রস করেছে পার ডে। এভারেজে 50 থেকে 60,000 গাড়ি প্রতিদিন যাতায়াত করছে। সবগুলো চ্যানেল যখন ওকে হবে, এক্সিট এন্ট্রি, তখন কিন্তু ওই লোডটা দেখা যাবে না। 3 জেলায় হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু। সিলেটে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের। প্রথম ধাপের টিকা ক্যাম্পেইন নিয়ে ধারণা ছিল না অনেকের। পল্লবীতে নৃশংস হত্যার শিকার শিশু রামিসাকে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন। ডিএমপি কমিশনারকে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আইনমন্ত্রী। হাটের ভিড় আর দালাল এড়াতে আগ্রহ বাড়ছে অনলাইনে গরু বেচাকেনায়। পাবনা জামালপুরের খামারগুলোতে ব্যস্ততা, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। আসলে অনলাইনে আমি একটা দেখার পরে এখানে আসছে। পেজ দেখে অনেকে যোগাযোগ করতেছেন বা অলরেডি এই পেজ থেকে আমরা বিক্রিও করে দিয়েছি। হাটে গিয়ে যে মানুষের ভিড়ে গরুর ধাক্কাধাক্কি এই বিষয়গুলো তো আছে, তারপর মানুষ নানানভাবে ব্যস্ত। শিরোনামগুলো দেখছিলেন যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ। পরীক্ষা নিরীক্ষা চলছে আরও 4টি র্যাম্প যোগ করার সম্ভাব্যতা নিয়ে। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রথম 80,000 গাড়ির টোল পাবে অর্থায়নকারী প্রতিষ্ঠান। এর বেশি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে 25% পাবে বাংলাদেশ সরকার। চালুর পর এখন পর্যন্ত মাত্র 3 দিন এক্সপ্রেসওয়ে থেকে সরকার আয় করতে পেরেছে। আর ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করায় টোল প্লাজায় তৈরি হচ্ছে যানজট। এতে অনেকেই ব্যবহার করছেন না এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আরও জানাবেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। 2023-এর সেপ্টেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পরের বছর এফডিসি গেট সংলগ্ন কারওয়ান বাজার র্যাম্পটিও খুলে দেওয়া হয়। উদ্দেশ্য যানজট থেকে নগরবাসীকে খানিকটা মুক্তি দেয়া। কিন্তু মুক্তি কি মিলেছে? কর্মদিবসে পিক আওয়ারে এমন গাড়ির চাপ এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে। এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই এই লম্বা গাড়ির সারি আরেক ভোগান্তির কারণ। এতদিন পরিচালনার পর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ, ম্যানুয়াল পদ্ধতিতে টোল গ্রহণের কারণে অনেকেই এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন না। যতটুকু ডিসপ্যাচ হওয়ার কথা তার থেকে বেশি গাড়ির সংখ্যা চলে আসে। ক্যাম্পটার কারণে আপনার আরও যারা এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চান তারা একটু নিরুৎসাহিত হয়। তো এটাকে যদি আমরা আরেকটু গতি বাড়াতে পারতাম তাহলে ইউজারদের সংখ্যা আরও বাড়ত। এবছর এপ্রিলে এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে, কিন্তু টোল প্লাজাগুলোতে এখনও ম্যানুয়াল পদ্ধতিতেই টোল প্রদান চলছে। সেতু বিভাগ বলছে এখন পর্যন্ত 9,000-এর কিছু বেশি ইটিসি ডিভাইস বিক্রি হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশটি খুলে দেওয়া হয়েছে, এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা রয়েছে সেখানে ধীর গতির কারণে প্রায়শই দেখা যায় যানজট তৈরি হতে, যে কারণে অনেকেই নিরুৎসাহিত হয়ে নিচের যে রাস্তা রয়েছে সেখান থেকে চলাচল করে এবং এই কারণে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। এক্সপ্রেসওয়ে চালুর 25 বছর পর্যন্ত প্রতিদিন এর উপর দিয়ে চলা প্রথম 80,000 গাড়ির টোল জমা হবে চীনা প্রতিষ্ঠানের খাতায়। এর বেশি হলে তার 25% পাবে বাংলাদেশ সরকার। এক্সপ্রেসওয়ে চালুর পর এখন পর্যন্ত মাত্র 3 দিন 80,000-এর বেশি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। সেতু বিভাগের সচিব জানান, প্রতিদিন গড়ে 50 থেকে 60,000 গাড়ি চলাচল করে। তবে তাদের আশা 2026 সালের ডিসেম্বর নাগাদ এক্সপ্রেসওয়ে পুরো দমে চালু করতে পারবেন তারা। তখন বাড়বে গাড়ির সংখ্যা, আয় হবে দেশের।
এখন 3 বার 80,000 ক্রস করেছে পার ডে। এভারেজে 50 থেকে 60,000 গাড়ি প্রতিদিন যাতায়াত করছে। সবগুলো চ্যানেল যখন ওকে হবে, এক্সিট এন্ট্রি, তখন কিন্তু ওই লোডটা দেখা যাবে না। তার সাথে যখন ইটিসটা হয়ে যাবে পরিপূর্ণভাবে, আশা করি এই জ্যামটা থাকবে না। এদিকে এক্সপ্রেসওয়ের মূল নকশার বাইরে গিয়ে এক্সপ্রেসওয়েকে আরও ব্যবহার বান্ধব করতে 4টি নতুন র্যাম্প যুক্ত করার কথা ভাবছে সেতু বিভাগ। চলছে এর সম্ভাব্যতা যাচাই। 300 ফিটের সাথে একটা কানেকশন থাকলে সে মোর আরও ভাইব্রেন্ট হয়। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের মহাখালী যে বাস স্ট্যান্ড, এটার জামটা এড়ানো যায় কিনা এটা অ্যাড্রেস করা হয় নাই। এরপরে আমাদের মগবাজার ওই দিকে আরেকটা অ্যাড্রেস করা হয় নাই। এখন যদি এগুলো অ্যাড্রেস করা হয় তাহলে হচ্ছে ভিতরে জামটা আরও কমতে পারে, এটা আমাদের ধারণা এবং এটার দাবিও আছে। তবে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, নকশায় যে কোনো পরিবর্তন বাড়াবে প্রকল্প ব্যয় ও বাস্তবায়নের সময়। পিপিপি ইনভেস্টর যে আছে তার টার্গেটে থাকবে যে আমি নিচের সড়ক থেকে সব যানবাহন স্টক করে আমি এক্সপ্রেসওয়েতে তুলে নিব, তাহলে আমার আয়টা বাড়বে। আসলেও আমার এই র্যাম্পগুলি কতটুকু প্রয়োজনীয় এবং এই র্যাম্পগুলি আমি যদি যুক্ত করে দেই, আমার মূল যে ট্রাফিক ফ্লো আছে এক্সপ্রেসওয়েতে সেটাকে বাধাগ্রস্ত করবে কিনা, কাঠামোগত তারপর চাপ আসবে কিনা এবং নিরাপত্তার কোনো জায়গায় ঝুঁকি তৈরি হবে কিনা, সেই ভাবনা যারা বাস্তবায়ন করছে তাদের কিন্তু সেটা ভালো মতন ভাবতে হবে। 2020 সালের জানুয়ারিতে কাজ শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের। 2023-এর জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। 2024 সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে এর নির্মাণ কাজ, মামলা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যু মিছিল বাড়ছে। গত 24 ঘন্টায় সিলেট, কুমিল্লা ও চাঁদপুরে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গ নিয়ে মারা গেলেন 42 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি আরও 89 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। কুমিল্লা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 41 জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 135 জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে মেঝে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হাম পরিস্থিতি নিয়ে সরাসরি জানবো, চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন চাঁদপুরের হাসপাতালগুলোতে, আর চিকিৎসাধীন রোগীদের সুস্থতার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? চাঁদপুরে গত 24 ঘন্টায় কিন্তু একজন শিশু মারা গিয়েছে। তার বাড়ি চাঁদপুরের কচুয়ার কাদলা ইউনিয়নে। তার বয়স 1 বছর। সে গত 4-5 দিন আগে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর এবং গায়ে র্যাশ হওয়ার কারণে সে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু কয়েকদিন চিকিৎসা শেষে সে মারা যায়। তো যেটি এই কারণে, যেহেতু টিকা কার্যক্রম জেলায় চলছে, টিকা কার্যক্রম স্বাস্থ্য বিভাগ শতভাগ দেখাচ্ছে, শতভাগ শিশুকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে এসছে। তারপরেও শিশুদের হামায় আক্রান্ত হওয়া এবং সন্দেহজনক হামে মৃত্যু হওয়া, এটি নিয়ে কিন্তু অভিভাবকরা উদ্বিগ্ন। চিকিৎসকরাও কিন্তু এই যে টিকা কার্যক্রমের পরে মৃত্যু, এই কারণে কিন্তু চিকিৎসকরাও চিন্তার মধ্যে আছেন যে আসলে হামে এখনো নিয়ন্ত্রণে আসছে না চাঁদপুরে। তো গত 24 ঘন্টায় কিন্তু এই চাঁদপুর সদর হাসপাতালে 11 জন হাম সন্দেহে ভর্তি হয়েছে, যারা চিকিৎসাধীন হচ্ছে। এই চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন পর্যন্ত 35 জন রোগী ভর্তি আছে। রোগীর চাপ এখনো যেহেতু কমছে না, অনেক রোগী কিন্তু হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে। যেহেতু আইসোলেশন ওয়ার্ডের জন্য আলাদা করে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, সে কারণে কিন্তু অন্যান্য রোগীরা হাসপাতালের করিডোরে চিকিৎসা নিচ্ছে। তো জেলায় কিন্তু এ পর্যন্ত হাম এবং হাম আক্রান্ত হয়ে 7 জন শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত 8 শতাধিক হাম সন্দেহজনক আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের। এদের অনেকেরই প্রথম ধাপের টিকা ক্যাম্পেইনের বিষয়টি জানাই ছিল না, ফলে শিশুরা পায়নি হামের টিকা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে মাসব্যাপী ক্যাম্পেইনে 90% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে।
পাশাপাশি 2 বিছানায় চিকিৎসা নিচ্ছেন হামাক্রান্ত মা ও ছেলে। 1 বছর বয়সী রবিউল প্রথমে আক্রান্ত হয় হামে। 2 দিন পর মা রুবেনারও দেখা দেয় উপসর্গ। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে সুনামগঞ্জের দিরা থেকে ছুটে আসেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আক্রান্তদের কেউই নেননি হামের টিকা। ডাক্তারে বললো যে এগুলা হাম রোগ হয়েছে, হাম রোগ হয়েছে। আমরা বাচ্চারা ভর্তি করেছি, বাচ্চার মার হওয়ার পর বাচ্চার মারও ভর্তি করছি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। চলতি সপ্তাহেই ভর্তি হয়েছেন তারা। টিকা নিয়ে তাদের সচেতনতা যেমন কম, তেমনি মাসব্যাপী হওয়া টিকা কার্যক্রমের বিষয়েও নেই কোনো ধারণা। ঠিক আছে, যে গেছে কি বা নাই এটা আমরা জানি না। আমরা জানলে তো আমরা বাড়ি বাড়ি যাইতে আমরা টিকা দিলে আমরা এই সমস্যাটা হয় না। এটার বিষয়ে জানি না, জানলে তো টিকা দিলাম না। এমনি টিকা দিছে, আমার টিকা দিছে না, এগুলো গেছে না আমরা জায়গায়। সংশ্লিষ্টরাও বলছেন বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় অংশই আসেননি টিকার আওতায়। তাদের নিয়েছি, হিস্ট্রি নিয়েছি, অধিকাংশ মাও ভ্যাকসিন নেয়নি, শিশুরাও ভ্যাকসিনেশনের বাইরে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন পেরিফেরিতে যে সমস্ত দুর্গম এলাকায়, বিশেষ করে শিক্ষার হার যেখানে কম, সেখানেই এটা বেশি। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে লক্ষ্যমাত্রার 90% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। বাদ পড়াদেরও টিকা নিশ্চিত করা হবে। সিলেট বিভাগে আমাদের অর্জন আমরা এই পর্যন্ত 98.9%। সিলেট 4টা জেলা নিয়ে সিলেট বিভাগ, আমরা মোটামুটি আমরা ভালো ইয়েতে আছি। এবং যার যে বাচ্চাগুলো আছে বাদ পড়া আছে, এগুলা রুটিন ইপিএর মাধ্যমে, রুটিন টিকার মাধ্যমে এগুলা নিয়ে আসা হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের টিকা ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসাকে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার রাত 9টায় সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এদিকে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতেই মুন্সিগঞ্জ জেলা শহরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত ঘটনার বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এদিকে রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ডিএমপিকে এ নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক ধর্ষণ ও হত্যার জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। ভোট বর্জনের ডাক দিয়েছেন জামায়াতপন্থীরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সহকর্মী জুবাইর রিফাত রয়েছেন, সেখানে খোঁজ রাখছেন। রিফাত, এখনকার কি পরিস্থিতি? ভোট গ্রহণ চলছে কিনা? শাফরিন, আপনি জানেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 2026-27 বছরের যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ সকাল 9টা থেকে শুরু হয়েছে। এবং সেই ভোট গ্রহণ শুরু হবার পর থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে 9টার কিছু সময় পরপরই কিন্তু বিএনপিপন্থী যে আইনজীবী এবং জামাতপন্থী যে আইনজীবীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে স্লোগান দিচ্ছিল আমরা দেখেছি। এবং জামাতপন্থী আইনজীবীরা কিন্তু শুরু থেকেই এই যে নির্বাচন, সেই নির্বাচনের বিপক্ষে ছিলেন এবং তারা আনুষ্ঠানিকভাবে আদালতে এই যে ভোট সেটি বাতিল চেয়ে এবং তফসিল বাতিল ও নির্বাচন কমিশন বাতিল চেয়ে কিন্তু তারা একটি মামলাও করেছিলেন। গতকাল অর্থাৎ বুধবার সেই মামলার শুনানি ছিল এবং আদালত কিন্তু তা খারিজ করে দিয়েছেন, অর্থাৎ নামঞ্জুর করেছেন এবং ভোট গ্রহণে কোনো বাধা নেই বলেও আদালত তাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে সকাল 9টা থেকে যে ইলেকশন, যে নির্বাচন চলছে সেটি বেশ শান্তিপূর্ণভাবেই চলছে। শুধুমাত্র বিচ্ছিন্ন যে ঘটনা, সকালবেলা 9টার কিছু সময় পর জামাতপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিল। এবং গতকাল আমরা আরও দেখেছি
দেখেছি যে আওয়ামীপন্থী যে আইনজীবীরা ছিল তাদের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে এই ভোট বর্জনের ডাক দিয়ে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল 9টা থেকে ভোট শুরু হয়ে এখন পর্যন্ত 200 ভোট কাস্ট হয়েছে। মোট 5000 জন ভোটার, তারা মূলত 21টি পদের বিরুদ্ধে লড়ছে এবং 9টি পদে সভাপতি, সেক্রেটারি সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে এবং বাকি পদগুলোতে এখন পর্যন্ত নির্বাচন চলছে। যত সময় গড়াবে তত ভোটার সংখ্যা বাড়বে বলে নির্বাচন কমিশন আশা করছে। তো এই ছিল চট্টগ্রাম জেলা নির্বাচনের জেলা আইনজীবী সমিতির যে নির্বাচন, সেটির সর্বশেষ খবর। রিফাত, ধন্যবাদ আপনাকে। স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী বহু প্রতিকূলতা পেরিয়ে আজ আধুনিক, সুসংগঠিত ও সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে। এ মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, দেশের আকাশ সীমার নিরাপত্তার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ সময় তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের পদক ও ফ্লাইং ব্যাজ প্রদান করেন। 5 জন নারী অফিসার ক্যাডেট সহ মোট 41 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় ফ্লাই পাস্ট, অ্যারোবেটিক্স, ডিসপ্লে এবং প্যারাট্রুপার্সদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং। বাংলাদেশের আকাশসীমা রক্ষা বাংলাদেশ বিমান বাহিনীর পবিত্র দায়িত্ব। বাংলাদেশের এয়ার ডিফেন্স কমান্ডার হিসেবে আমি মনে করি একটি ক্রেডিবল এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি শুধুমাত্র সামরিক শক্তির প্রতীক নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাই ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জের 2500-এ এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনির সাথে জমির মাটি বিক্রি নিয়ে দলের স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছিল। গতরাতে মাটি কাটার ভেকু মেশিন নষ্ট হওয়ায় ঘটনাস্থল পাঁচগাঁও এলাকায় যান ওসমান। পরে ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। হাসপাতালে নিলে চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। প্রতিবাদে সকালে 2500 ব্রাহ্মণন্দী সড়ক অবরোধ করে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন করেন। এদিকে এই ঘটনায় দুপ্তরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মিনিমাম 20-25 জন। আমাদের তো আমরাও প্রায় 8-10 জনের মতো এখানে ছিলাম। আমাদের সাথে যে একটু কথা কইছে তারই খুব দিছে, তারই মানে ওদের কাছে মানে চোখা বল। এগিয়ে আসছে ঈদুল আজহা। পশু বিক্রেতাদের বাড়ছে ব্যস্ততা। হাটে দালাল ও ভিড় এড়াতে ক্রেতাদের বড় একটি অংশ এখন হাট বিমুখ হয়ে অনলাইন ভিত্তিক খামারগুলো থেকে কোরবানির গরু কিনতে আগ্রহী হচ্ছেন। তাই গরু বিক্রিতে সরগরম জামালপুর ও পাবনার অনলাইন ভিত্তিক খামারগুলো। এদিকে গোখাদ্যের দাম বৃদ্ধি ও ভারতীয় গরুর আধিপত্যে দাম নিয়ে শঙ্কিত খামারিরা। কখনো ক্লোজ শট, কখনো বা স্লো মোশন, ক্যামেরার ফ্রেম জুড়ে বিশাল আকৃতির এক একটি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে শুধু হাটই নয়, অনলাইনেও জমে উঠেছে গরুর বেচাকেনা। গরু পালনে পাবনার সুনাম রয়েছে দেশ জুড়ে। জেলার ভাঙ্গুড়া উপজেলার হারোপাড়ায় রয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অনলাইনে গরু বিক্রির বেশ কয়েকটি খামার। ঈদ যত ঘনিয়ে আসছে, খামারগুলোতে ততই ব্যস্ততা বাড়ছে। নতুন গরু আনার সাথে সাথেই সেটির ভিডিও চিত্র ধারণ করে দেয়া হচ্ছে অনলাইনে। ক্রেতার পছন্দ হলে মুঠোফোনে যোগাযোগের পর চাহিদা অনুযায়ী পৌঁছে দেয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। একসঙ্গে সব গরুগুলা এই যে ঢোকার এখানে বাঁধার পরে একটা করে সিঙ্গেল করে ভিডিও নেই আমরা। অনলাইনে অনেকেই বুকিং করছে, যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, নোয়াখালী। ব্যবসায়ীদের মতে হাটে ক্রেতাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এই ঝামেলা থেকে রেহাই পেতে রাজধানী সহ অনেক জেলার মানুষ এখন অনলাইনে পশু কিনতে আগ্রহী হয়ে উঠছে। হাটে গিয়ে যে মানুষের ভিড়ে গরুর ধাক্কি এই বিষয়গুলো তো আছে। তারপর মানুষ নানানভাবে ব্যস্ত, যার কারণে মানুষ অনলাইনের দিকে ঝুঁকছে। আসলে অনলাইনে আমি একটা দেখার পরে এখানে আসছি, আর হাটে যাওয়া হয় না, কারণ হাটে অনেক ঝুট ঝামেলা থেকে। অনলাইনে পশু কেনার ক্ষেত্রে কোনো ক্রেতা যেন প্রতারিত না হয় সে বিষয়ে নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যারা অনলাইন ক্রেতা আছে তারা
কোনো ক্রমে প্রতারিত না হয় সেজন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তর সহ প্রাণী সম্পদের কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক আমরা মনিটর করি। জামালপুরেও সাড়া ফেলেছে অনলাইনে পশুর বেচাকেনা। হাটের চেয়ে আগেভাগেই অনলাইনে লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করছেন অনেক খামারি। পেজ দেখে অনেকেই যোগাযোগ করতেছেন বা অলরেডি এই পেজ থেকে আমরা বিক্রিও করে দিয়েছি। অনলাইনে আমরা গরুর ভিডিও করে ছবি করে বডি ওয়েট দিয়ে আমরা অনলাইনে ছেড়ে দিই, গ্রাহকরা এটা বডি ওয়েট দিয়ে আমরা একটা রেট দিয়ে দিই। আনা 500 টাকা করে এন থেকে রেট দিতেছি নিলে, আর মনে করুন পচাই দিলে আমরা দিতেছি 540 টাকা। খামারিদের অভিযোগ, বাজার দরের সাথে গরুর দামের সামঞ্জস্য হচ্ছে না। এতে অনলাইন বা অফলাইনে গরু বিক্রিতে লালন পালনের খরচ তুলতেই কষ্ট হবে বলে মনে করছেন তারা। বাস্তবে এটা করতে গিয়ে যে খরচটা, এটা যদি হিসাব করে এই দামে পোষায় না। 4 জন লোক 24 ঘন্টা এই গরুর পিছনে শ্রম দিয়ে দিচ্ছে। 24 ঘন্টায় আসলে অনেক পরিশ্রম। তারপরে আমরা খাদ্য যেগুলো আমরা খাওয়াইতেছি সব দেশি। জামালপুরে 12,000 খামারির কাছে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,07,065টি গবাদি পশু। জেলার চাহিদা প্রায় 82,000। বাকি গবাদি পশু বিক্রি হবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। জারিন অর্নি, যমুনা নিউজ। হরমুজ প্রণালী দিয়ে গত 24 ঘন্টায় 26টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে ইরান। আইআরজিসির তদারকিতে এসব জাহাজ যাতায়াত করছে বলে জানানো হয়। এর মধ্যে কার্গো সহ বিভিন্ন ধরনের নৌযান রয়েছে। একই দিন ইরানের পার্সিয়ান গালফ স্টেট অথরিটি পিজিএসএ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে একটি নিয়ন্ত্রিত সামুদ্রিক অঞ্চল চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে তেহরানের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো জাহাজ এই এলাকা দিয়ে পার হতে পারবে না। এই নিয়ন্ত্রিত অঞ্চলটি প্রণালীর পূর্বাঞ্চল হিসেবে পরিচিত। ইরানের কোহ-ই-মোবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। ইরানের সাথে যুদ্ধে যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন সহ মোট 42টি আকাশযান হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এক সরকারি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খোয়ানো আকাশযানগুলোর মধ্যে রয়েছে 4টি F-15 ও একটি F-35 যুদ্ধবিমান, A-10 মডেলের একটি গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং 7টি KC-135 স্ট্র্যাটোস ট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান। তালিকায় রয়েছে 2টি স্পেশাল অপারেশন ও একটি নজরদারি বিমান, এমনকি হেলিকপ্টারের নামও। এছাড়াও ইরান যুদ্ধে কয়েক কোটি ডলার মূল্যের অন্তত 24টি MQ-9 রিপার ও একটি ট্রাইটন ড্রোন হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। কৃষ্ণ সাগরে রুটিন টহলের সময় রাশিয়ার 2 যুদ্ধবিমানের মুখোমুখি হয়েছিল এক ব্রিটিশ নজরদারি বিমান। গেল মাসে কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় এই ঘটনা। বুধবার এমনটা দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়, নিয়ম মেনেই অঞ্চলটিতে টহল দিচ্ছিল যুক্তরাজ্যের রিভেট জয়েন্ট মডেলের একটি নজরদারি বিমান। এমন সময় 2টি রুশ সুখোই 35 যুদ্ধবিমান আকাশযানটির খুব কাছাকাছি এসে পড়ে। দাবি করা হয় ফাইটার জেটগুলো কোনো কোনো সময় বিমানটির 6 মিটার কাছে পর্যন্ত চলে এসেছিল, যাতে আকাশযানগুলোর মধ্যে সংঘর্ষের শঙ্কা দেখা দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তেও আগ্রহ জানিয়েছেন তিনি। বুধবার মার্কিন কোস্ট গার্ডের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ট্রাম্প। ইসরায়েলে নিজেকে অত্যন্ত জনপ্রিয় দাবি করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জরিপে দেখা গেছে ইসরায়েলে তার সমর্থন 99%। তাই হয়তো তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচনও করবেন। তবে তিনি কোনো জরিপের কথা বলেছেন কোন জরিপটি সেটি সুস্পষ্ট করেনি। এই ইস্যুতে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দর্শক, এ ছিল যমুনা নিউজে।